ফিলিস্তিনি গাজায় নতুন শাসন কাঠামো আলোচনায় আবার বিশ্ব। যুক্তরাষ্ট্র ইউ ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইউক্রেন, জানালেন জেলেনস্কি। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার তাগিদ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। 5 দিনের মধ্যে ট্রাম্পকে ইউএসএআইডির তহবিলে স্থগিতাদেশ তুলে নিতে নির্দেশ আদালতের। কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য জারি না করতে সতর্কবার্তা। এবং বায়োমেট্রিক তথ্য হালনাগাদে অভিবাসীদের সময়সীমা বেঁধে দিল মালদ্বীপ। 15 মার্চের মধ্যে না দিলে অবৈধদের বাদ দেওয়া হবে বিদেশি কর্মী নিয়োগকারী ব্যবস্থা থেকে। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় আজ আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে 369 ফিলিস্তিনিকে ছেড়ে দেবে ইসরায়েল। এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরুদ্ধে সৌদি আরব, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনায় উঠে এসেছে উপত্যকার শাসন পরিচালনার নতুন কাঠামো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজা পুনর্গঠনে হামাসকে শাসন ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে আরব দেশগুলো। গাজার ভবিষ্যৎ নির্ধারণের নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে রিয়াদে মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে গাজায় পুনর্গঠন তহবিল এবং হামাসকে পাশ কাটানোর কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা অমানবিক। মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসাবে ভুল আছে বলেও মন্তব্য করেন তিনি। ছাপানো সিরীয় মুদ্রার একটি চালান পৌঁছেছে দামেস্কে। 2024 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের আগে মুদ্রা ছাপানো হয়েছিল। মুদ্রা সংকট মোকাবেলায় এ চালান পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে সিরিয়ার রুশ সেনা উপস্থিতি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। প্যারিস কনফারেন্স সিরিয়ার নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার অর্থনীতি মারাত্মক তারল্য সংকটে পড়ে। যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বিদেশি মুদ্রা সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছে সিরিয়ার নতুন সরকার। এর মধ্যেই রাশিয়ায় ছাপানো কয়েকশো বিলিয়ন সিরিয়ান পাউন্ডের একটি চালান দামেস্ক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আসাদের শাসনামলে মুদ্রাগুলো ছাপানো হলেও তার পতনের আগে দেশে আনা সম্ভব হয়নি। নতুন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর মাইসা সাবরিন জানিয়েছেন, মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো ঝুঁকি না এই চালান ব্যবহার করা হবে। এর মধ্যেই সিরিয়ায় রুশ সেনা উপস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি। এদিকে প্যারিস কনফারেন্সে সিরিয়ার নতুন সরকারকে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলো একটি যৌথ বিবৃতি প্রকাশ করে, যেখানে সিরিয়া জনগণের নেতৃত্বে এবং মালিকানায় একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য স্থানান্তর প্রক্রিয়া সফল করার জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করা হয়। তারা জাতীয় সংলাপ সম্মেলন আয়োজনের সমর্থন জানায় এবং সিরিয়ার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দেয়। সিরিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীর পুনঃপ্রতিষ্ঠা রোধে আন্তর্জাতিক সমর্থন এবং সিরিয়ার পুনর্গঠনের জন্য ত্রাণ সহায়তার পরিমাণ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। যত দ্রুত সম্ভব ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার তাগিদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। শুক্রবার জার্মানিতে শুরু হওয়া মিউনিক সিকিউরিটিস কনফারেন্সের প্রথম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় এই আশ্বাস দেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ইউ ছাড়া রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন ভিটু বড়ুয়া। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের রাজধানী মিউনিখে 61তম নিরাপত্তা সম্মেলনের প্রথম দিনে আলোচ্য বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সাইডলাইন বৈঠকে দেখা করেন এই দুই নেতা। বৈঠকে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র চায় ইউক্রেনে দ্রুত শান্তি ফিরে আসুক এবং তা যেন স্বল্প সময়ের জন্য না হয়। ভ্যান্সের এমন প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে আরও সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনা শুরু করতে চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমেই যুক্তরাষ্ট্র, তারপর ইইউর সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে বলে জানান জেলেনস্কি। জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনের মূল পর্বের প্রথম দিনে প্রথম বক্তা হিসেবে শুরুতেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জার্মানি সহ গোটা ইউরোপের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি কোনো বাহ্যিক শক্তি নয়, বরং ভেতরের অস্থিতিশীলতা বলে মন্তব্য করেন তিনি। বলেন, এ কারণেই মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র চর্চার সংকুচন, সাধারণ মানুষের চাওয়াকে অগ্রাহ্য করা এবং সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। ভ্যান্সের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে জার্মানির চরম রক্ষণশীল ডান কিংবা বামপন্থী কোনো রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ না জানানোয় সমালোচনাও করেন জেডি ভ্যান্স। তবে জার্মানি সহ ইইউর অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভ্যান্সের আগ্রহ ও বক্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গির প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ইউরোপ নিয়ে এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। কনফারেন্সে দেয়া বক্তব্যে পিস্টোরিয়াস বলেন, ইউরোপের গণতান্ত্রিক পরিস্থিতিকে স্বৈরাচারী শাসনের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এছাড়া জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার বলেছেন, ইউরোপকে যুক্তরাষ্ট্র প্রশাসনের নিয়মের প্রতি উদাসীনতার সঙ্গে মোকাবিলা করতে হবে। জার্মানি থেকে মিঠু বড়ুয়া, সময় সংবাদ। আগামী 5 দিনের মধ্যে ট্রাম্পকে সাময়িকভাবে ইউএসএআইডির তহবিলের স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে ফেডারেল আদালত। আদালত বলছেন, এই সিদ্ধান্তের কারণে যে আর্থিক বিপর্যয় সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধান করতে হবে। এদিকে ব্রিক্স দেশগুলোর ডলারের বিরুদ্ধে একক মুদ্রা চালুর চেষ্টা করলে দেশগুলোর সব পণ্য আমদানির ওপর 100% শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। গেল 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে 90 দিনের জন্য মার্কিন বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে, কারণ ইউএসএইডের মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়। মার্কিন ফেডারেল আদালত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সাময়িকভাবে ইউএসএআইডির তহবিলের স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবারের রায়ে বিচারক বলেন, হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো এবং সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক যুক্তি দেন, বিদেশি সহায়তা মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে আদালত জানান, কংগ্রেস অনুমোদিত তহবিল স্থগিতের পেছনে প্রশাসন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। আদালত প্রশাসনকে সব অংশীদারকে তহবিল পুনরায় চালুর বিষয়ে অবহিত করতে এবং 5 দিনের মধ্যে অগ্রগতির প্রমাণ দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইউএসএআইডির কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি না করতে সতর্ক করা হয়েছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এদিকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্স যদি ডলারের সঙ্গে খেলা করে তবে তারা চরম শাস্তি পাবে বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই জোট যদি নিজস্ব মুদ্রা নির্ধারণের সিদ্ধান্ত নেয় তবে দেশগুলোর সব আমদানি পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি। এ নিয়ে তিনি আন্তর্জাতিক বাজারে ট্রেড সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছেন। এর মধ্যে প্রতিবেদনে গালফ অফ আমেরিকার পরিবর্তে গালফ অফ মেক্সিকো ব্যবহার করায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে ওভাল অফিস এবং এয়ারফোর্স ওয়ানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ নেওয়ার পরিকল্পনা করছে এপি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। পানামা খাল দখলে না নিলে অভিবাসীদের ফেরত পাঠাতে পানামাকে রুট হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী প্রথমবার পানামায় বিভিন্ন দেশের 119 জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এক বিবৃতিতে পানামার প্রেসিডেন্ট বলেন, দ্রুত আরও 2 ধাপে মোট 360 জন অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠানো হবে। তাদের সবাইকে দারিয়েনের একটি আশ্রয় কেন্দ্রে রাখার পর নিজ দেশে ফেরত পাঠানো হবে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।
অভিবাসীদের অতি দ্রুত যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসার চেষ্টা করব আমরা। অভিবাসন ইস্যুতে আন্তর্জাতিক এনজিওর সহযোগিতায় এটি পানামার একটি অবদান। অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে দারিয়ানের আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছে পানামা সরকার। জানা গেছে এই রুটের মাধ্যমে বহু অভিবাসী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পৌঁছানোর জন্য চেষ্টা করেন। পাশাপাশি দারিয়ানের জঙ্গলটি মধ্য আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে আলাদা করে। এদিকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বা অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। চলতি মাসের শুরুতে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় দেশটিতে সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় ঐতিহাসিক খালটির সঙ্গে দেশটির সার্বভৌমত্ব জড়িয়ে রয়েছে বলে গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট জোস রাউলি মুলিনো। বিনিময়ে অভিবাসীদের প্রত্যাবাসন সংক্রান্ত একটি রূপরেখা দেন তিনি। মূলত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে পানামাকে সংযোগ সেতু হিসেবে ব্যবহার করছে মার্কিন প্রশাসন, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন পণ্যের শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। এরপর দুই দেশে পণ্যে একই হারে শুল্ক আরোপের বিষয়ে সম্মত হন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্র ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য $50,000 কোটি উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। বিপরীতে ভারতকে F-35 ফাইটার জেট ও সামরিক সরঞ্জাম দেওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগানের ভারতীয় সংস্করণ উচ্চারণ করলেন নরেন্দ্র মোদী। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইনের আদলে মোদী বললেন মেক ইন্ডিয়া গ্রেট অ্যাগেইন। পরক্ষণেই এর মর্মার্থ জানান দিলেন মোদী। বললেন দুই নেতার লক্ষ্য এখন মেগা পার্টনারশিপ বা বৃহৎ অংশীদারত্ব অর্জন করা। मागा प्लस मिगा तब बन जाता है मेगा পার্টনারশিপ ফর প্রসপেরিটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে নেতৃত্বগুণ নিয়ে পরস্পরের প্রশংসা হলেও ভারতের সমালোচনা করতে ছাড়েননি ট্রাম্প। দেশটিকে সর্বোচ্চ বাণিজ্য শুল্কের জন্য দায়ী করে ট্রাম্প বলেন বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য এটি বড় রকমের সমস্যা। স্থানীয় সময় বৃহস্পতিবারের ওই সংবাদ সম্মেলনেই মার্কিন পণ্যের ওপর শুল্ক হ্রাসের ঘোষণা দেন মোদী। এর আওতায় এখন থেকে দুই দেশের আমদানি পণ্যে একই হারে শুল্ক প্রযোজ্য হবে। এছাড়া দেশ দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর উৎপাদনে একসঙ্গে কাজ করবে। কৌশলগত খনিজ সম্পদের জন্য শক্তিশালী সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠায়ও মনোযোগী হবে যুক্তরাষ্ট্র ভারত। ওয়াশিংটনে নরেন্দ্র মোদী বলেন 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য $50,000 কোটি উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর ভারতকে F-35 ফাইটার জেট ও সামরিক সরঞ্জাম দেওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও এবছরের মধ্যেই সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন তিনি। 2008 সাল থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে $20,000 কোটি প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ভারত। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে 1 মাস বন্ধ থাকার পর আবারও গুগল ও অ্যাপল স্টোরে ফিরেছে জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে অ্যাপটি নিষেধাজ্ঞা স্থগিতের পর যুক্তরাষ্ট্রে আবারও মুক্ত হলো এটি। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক, যে অ্যাপ ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করে বাইডেন প্রশাসন। পরবর্তীতে মার্কিন আদালতেও বহাল থাকে সেই সিদ্ধান্ত। আদালতের রায় মেনে নিয়ে যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম বন্ধ করে দেয় টিকটক। তবে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে টিকটকের নিষেধাজ্ঞা স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশের পর আবারও অ্যাপল এবং গুগল অ্যাপ স্টোরে ফিরে আসে টিকটক। প্রায় দীর্ঘ 1 মাস পর আবারও মার্কিন নাগরিকদের ডাউনলোড করার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। গেল 18 জানুয়ারি চীনা মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপটি অ্যাপল এবং গুগল স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে গেল বছর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ ছিল চীনা প্রতিষ্ঠান টিকটক। দেশটির বাজার বিশ্লেষক সংস্থা জানায় যার ডাউনলোডের সংখ্যা ছিল 5 কোটির বেশি। এর মধ্যে 52% ডাউনলোড করা হয়েছে অ্যাপ স্টোর থেকে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই টিকটকের ব্যবহারকারীর সংখ্যা 17 কোটির বেশি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে ক্যাটাগরি 5 মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি, 15,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ। তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্য।
দৃষ্টিসীমা ঝাপসা হওয়ায় একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত 30টি গাড়ি। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বৈরী আবহাওয়ায় দেশটির পশ্চিম উপকূলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো বাসিন্দা। ভারী বৃষ্টিপাতে পাহাড় ও ভূমিধস দেখা দিয়েছে ক্যালিফোর্নিয়ার পূর্বাঞ্চলে। প্রতিবেশী কানাডাতেও অব্যাহত রয়েছে তুষারপাত। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারী তুষারপাতের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্য। দৃষ্টিসীমা শূন্যের ঘরে নেমে যাওয়ায় মাল্টনোমা কাউন্টির কাছে সংঘর্ষ হয় বেশ কয়েকটি গাড়ির। আহত হন কয়েকজন। গাড়িগুলোর ভেতর আটকা পড়েন অনেক যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন স্থানীয় পুলিশ। কর্তৃপক্ষ জানায় হঠাৎ করে একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। তাৎক্ষণিক পালিয়ে যায় ওই গাড়ির যাত্রীরা। এ সময় পেছনে থাকা অন্যান্য যানবাহনগুলো ব্রেক কষলে একের পর এক ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দেশটির পশ্চিম উপকূলের হাজারো বাসিন্দা। নিরাপত্তার স্বার্থে কয়েকটি অঙ্গরাজ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি ওরেগনের উত্তর পশ্চিমাঞ্চল এবং ওয়াশিংটনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া বিভাগের। একই দিন সন্ধ্যায় দেশের ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির কারণে মালিবু শহরে দেখা দিয়েছে পাহাড় ও ভূমিধস। অঙ্গরাজ্যটির পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয় সময় শুক্রবার দক্ষিণাঞ্চলের 6 এবং উপকূলীয় এলাকায় 3 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া গাছপালা উপড়ে বিদ্যুৎ বিভ্রাট এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়। এদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত প্রতিবেশী দেশ কানাডার বিভিন্ন অঞ্চল। বৃহস্পতিবার টরন্টোতে 20 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সপ্তাহ জুড়ে এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। মৌসুমী সাথী, সময় সংবাদ। টানা 10 দিনের তুষারপাতে জাপানে এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। ফুকুশিমা সহ দেশটির বিভিন্ন এলাকায় সড়কে বরফের আস্তর জমায় ব্যাহত হয়ে পড়েছে যান চলাচল। কয়েকটি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরফ সরাতে লাগাতার কাজ করছেন কর্মীরা। দুর্ঘটনার ঝুঁকি থাকায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত এনেছে ক্যাটাগরি 5 মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় জেলিয়া। এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বন্দরের। হেডল্যান্ড বন্দরের 15,000-এর বেশি বাসিন্দাকে ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। গ্রীষ্মকালীন সাইক্লোন আঘাত হেনেছে অস্ট্রেলিয়ায়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের পিলবারার, পোর্ট হেডল্যান্ড ও ক্যারাথা উপশহরের উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় শুক্রবার দুপুরে জেলিয়া নামের শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে হেডল্যান্ডের লোকালয় ও স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। প্রধান সব সমুদ্র ও স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। পার্থ থেকে নদী বেষ্টিত এই লোকালয় প্রায় 1350 কিলোমিটার দূরে অবস্থিত। 15,000 বাসিন্দাদের সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হলেও ঝড়ে আবাসস্থল লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় বাসিন্দাদের অনেককেই উদ্ধারকারী দল নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছে। শহর প্রদক্ষিণ করার সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের 65 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 295 কিলোমিটার। এর আগে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো পিলবারায় দেশের সর্বোচ্চ 5 মাত্রার সতর্কাবস্থা জারি করে। হেডল্যান্ড বন্দর বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক রপ্তানির কেন্দ্র। এই এলাকার বাসিন্দারা মূলত লোহার খনির কর্মচারী ও তাদের পরিবার। আগামী 2 দিন অন্তত 500 মিলিমিটার বৃষ্টিপাত হবে এই অঞ্চলে। বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তনের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ায়। তাই অস্ট্রেলিয়ায় অসময়ে ঝড়, বৃষ্টি, বন্যা কিংবা দাবানল লেগেই থাকছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার স্থানীয় সময় সকালে তাকে ইতালির রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানায় বেশ কয়েকদিন ধরেই তার মধ্যে ব্রঙ্কাইটিসের লক্ষণ দেখা যাচ্ছিল। বর্তমানে হাসপাতালে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এর আগে 2023 সালে একই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে 3 দিন চিকিৎসা নিয়েছিলেন পোপ ফ্রান্সিস।
দেখছেন আন্তর্জাতিক সময়। মালদ্বীপে অবস্থানরত অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য হালনাগাদের সময়সীমা বেড়ে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 15 মার্চের মধ্যে না দিলে অবৈধভাবে অবস্থানকারী ও প্রতিষ্ঠানকে বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় নিয়ম কানুন মেনে বায়োমেট্রিক সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশনার খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। বরাবরই বিদেশি কর্মীদের জন্য মালদ্বীপ একটি পছন্দের গন্তব্য। ভারত মহাসাগরে কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পর্যটন, মৎস্যসহ নানা খাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীদের অবাধে কাজ করার সুযোগ দিয়ে আসছে দেশটি। এবার অবাধে কাজ করা বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মালদ্বীপে অবস্থানরত সব অভিবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 15 মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক্সপ্যাট সিস্টেম বা বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বৈধ ও অবৈধ প্রবাসীরা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অভিবাসন বিভাগের কয়েকটি অভিযানে অসংখ্য অবৈধ অভিবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল প্রবাসী বাংলাদেশি। তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ইমিগ্রেশন বিভাগ আপনার যে অভিযানটা চালাচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের লোক কিন্তু বেশি ধরা পড়ছে। মালদ্বীপে একটা সিস্টেম শুরু করছে আগের মতো, এখন বর্তমানে মালদ্বীপে থাকা সুযোগ সুবিধা একবারে খারাপ হয়ে গেছে। যদি দুই দেশের কূটনীতিক মহলে বসে আলোচনা করে এই বিষয়টা একটু সুন্দর সমাধান করা যায়, তাহলে হয়তো মালদ্বীপ থেকে আমরা ওদের ভবিষ্যতে আমরা অধিক পরিমাণে রেমিটেন্স পাঠাতে আগ্রহ হব। এদিকে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাইকমিশনার। আগামী মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত সময়সীমা প্রদান করা হয়েছে। এর মধ্যে সকলকেই যারা প্রবাসী আছেন তাদেরকে রেজিস্ট্রেশন এবং হাতের যে ছাপ রয়েছে সেটি প্রদান করতে হবে। সম্প্রতি সরকারি গেজেট প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছেন, যা প্রাথমিকভাবে মালে সহ এর আশপাশের দ্বীপগুলোতে কার্যকর করা হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ। আন্তর্জাতিক সময়। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের শপিং মলে তৈরি করা হয়েছে বিশেষ ধরনের ঝর্ণা। এর মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে গোলাপ। 13 কিলোমিটার দীর্ঘ 3 তলা উচ্চতার চোখ ধাঁধানো অনন্য শিল্পকর্ম দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। মনোমুগ্ধ করে শিল্পের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন অনেকে। গোলাপ ফুল দিয়ে বানানো এই শিল্পকর্ম কুনমিং শহরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভালোবাসা প্রকাশের ভাষা আলাদা হলেও চকলেটের মিষ্টতা সারা বিশ্বেই এক। ভালোবাসা দিবসে বেলজিয়ামের বিখ্যাত চকলেট শপগুলোতে বেড়ে যায় ক্রেতাদের ভিড়। নানান স্বাদের চকলেট কিনতে ভিড় করতে দেখা গেছে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও। ভালোবাসা দিবসে মিষ্টি উপহার ছাড়া যেন উৎসব অপূর্ণ থাকে। আর চকলেটের জন্য বিখ্যাত বেলজিয়ামে এই দিনে সবচেয়ে বেশি চাহিদা থাকে হার্ট শেপ চকলেটের। ভালোবাসা দিবসে চকলেট বিক্রির ধুম পড়ে যায় দেশটির রাজধানী ব্রাসেলসের গ্যালারি দে লা রেইনা অবস্থিত নিউ হাউস চকলেট শপে। দোকানের শেলফে সাজানো রয়েছে নানা ডিজাইনের চকলেট বক্স। ক্রেতাদের যথাযথ সেবা দিতে দোকানিদেরও নিতে হয়েছিল আলাদা প্রস্তুতি। ভালোবাসা দিবসের বিশেষ বক্সগুলো প্রস্তুত করতে ব্যস্ত দোকানের কর্মচারীরা। এছাড়া এ দিবসের আগে দোকানে নিয়োগ দেওয়া হয় অতিরিক্ত কর্মী, যেন ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন ধরনের চকলেট দেখাতে পারেন তারা। ভালোবাসা দিবস আমাদের জন্য বছরের প্রথম দিকের বড় বিক্রির সময়। বিশেষ করে আজ আমরা বাড়তি কর্মী রেখেছি যাতে ক্রেতাদের নতুন কালেকশনগুলো টেস্ট করাতে পারি। বাহারি ডিজাইন ও স্বাদের চকলেট কিনতে ভিড় করতে দেখা গেছে স্থানীয়দেরও। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও এই চকলেট কেনার সুযোগ হাতছাড়া করেননি। এই দোকানটি শহরের সবচেয়ে সুন্দর গ্যালারিতে অবস্থিত। আমরা বাবার হয়ে চকলেট কিনতে এসেছি। তিনি কাজে ব্যস্ত থাকায় মায়ের জন্য উপহার কিনছি। কোরিয়ায় বেলজিয়ামের চকলেট খুবই জনপ্রিয় এবং দামি, তাই আজকের দিনে এখানে না এসে কি চলে?
ভালোবাসা দিবসে বেলজিয়ামের এই চকলেট যেন সম্পর্কের মিষ্টতা আরও বাড়িয়ে দিচ্ছে। প্রিয়জনকে চকলেট দেওয়ার পাশাপাশি চকলেট প্রেমীরা নিজেরাও উপভোগ করছেন এই চকলেট। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভালোবাসার শহর প্যারিসের আইফেল টাওয়ারে উদযাপিত হলো ভালোবাসা দিবস। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি বিশেষ করে স্মরণীয় রাখতে ছিল নানা আয়োজন। বিশেষ নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে চারপাশ। ভালোবাসা দিবসের উষ্ণতা ছড়িয়ে পড়েছিল প্যারিসের আকাশে বাতাসে। আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল ভালোবাসার প্রতীক আইফেল টাওয়ার। ভালোবাসার অনন্য মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হন পর্যটকরা। ভালোবাসার শহর প্যারিসের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা আইফেল টাওয়ার যুগ যুগ ধরে প্রেমের এক নিঃশর্ত প্রতীক। ফেব্রুয়ারির শীতলতার মধ্যেও প্রিয় মানুষের সঙ্গে দিনটি স্মরণীয় করে রাখতে নেওয়া হয় ভিন্নধর্মী পদক্ষেপ। নির্দিষ্ট স্থানে চোখে পড়ে অসংখ্য তালা, যেখানে খোদাই করা ছিল নাম, তারিখ ও ভালোবাসার মানুষটির করা চিরন্তন প্রতিশ্রুতি। এই বিশেষ দিনকে ঘিরে টাওয়ারের প্রথম তলায় তৈরি করা হয়েছিল লাভ বাবল। স্টুডিও মারিয়ান গুলিয়ের নকশায় সাজানো হয় ফুলের স্থাপনা, যা দর্শনার্থীদের আরও মুগ্ধ করে। কেউ ছবি তুলে, আবার কেউ হাতে হাত রেখে উপভোগ করেন শহরের অপরূপ সৌন্দর্য। 10 বছর একসঙ্গে থাকার পরও আজও আমাদের মধ্যে সেই একই অনুভূতি কাজ করে। আমরা সেই নদীতে ভ্রমণ করেছি, আইফেল টাওয়ার ঘুরে দেখেছি, আর প্যারিসের অসাধারণ সব সৌন্দর্য আবিষ্কার করেছি। শীতের এই আবহাওয়া পুরো পরিবেশকে আরো রোমান্টিক করে তুলেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে প্রেমিক যুগলরা এখানে এসেছিলেন তাদের সম্পর্কের স্মৃতিকে অমলিন করতে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাষ্ট্র ইউ ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইউক্রেন, জানালেন জেলেনস্কি। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার তাগিদ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। এবং 5 দিনের মধ্যে ট্রাম্পকে ইউএসএআইডির তহবিলের স্থগিতাদেশ তুলে নিতে আদালতের নির্দেশ। কর্মকাণ্ড পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য জারি না করতে সতর্ক বার্তা। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।